সকলের কাছে মিথ্যে বলে সেদিন বাড়ি থেকে বেরিয়েছিলাম। যদি আমি সবাইকে বলতাম যে সুমনার বাড়িতে যাচ্ছি, তাহলে কেউ আমাকে যেতে দিত না। সুমনা মানে আমার বড় ননদ। আমার বড় ননদের সঙ্গে আমার শ্বশুর বাড়িতে কারোর কোনো সম্পর্ক নেই। তার কারণ আমার বড় ননদ বাড়ির সকলের মুখে চুনকালি মাখিয়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। আমার শ্বশুর হাই স্কুলের হেডমাস্টার। তার একটা মান সম্মান আছে। তিনি খুব সম্মানীয় ব্যক্তি। সবাই তাকে খুব সম্মান করে। আর তারই মেয়ে এইরকম কাজ করাতে কেউ সেটা ভালোভাবে নেয়নি। বাবার খুব আত্মসম্মানে লেগেছিল। আমার স্বামী সবার বড়, তারপর আমার দুই ননদ। বড় ননদ বাড়ি ছেড়ে চলে যাওয়ার ১ বছরের মধ্যে ছোট ননদকে বিয়ে দিয়ে দেয়। তবে আমার ছোট নন্দাই একজন ডাক্তার। তাই ছোট ননদের বিয়েটা খুব সুন্দরভাবে হয়েছিল। আমার বড় ননদ বাবাকে ভীষণ ভয় পেত। সে যে একজনকে ভালোবাসে সেই কথাটা বলার মতো সাহস তার হয়নি। আমাকে বলেছিল। আমি বৌদি হিসেবে তাকে বারণ করেছিলাম। বলেছিলাম, তুমি যাকে ভালোবাসো তার নিজের কোনো ক্ষমতা নেই তোমাকে খাওয়ানোর, তোমাকে পড়ানোর। সে সম্পূর্ণরূপে বাবার উপর নির্ভরশীল। তাই এইরকম ছেলেকে যদি তুমি ভালোবাসো তাহলে তো বাবা মেনে নেবে না। যথেষ্ট বড় হয়েছো তুমি। তাই তুমি যেটা করবে সেটা বুঝে শুনে করবে, এটা আমি আশা করি। কথাটা মাকে বলেছিলাম। মা মেয়েকে বুঝিয়েছিল, কিন্তু বাবার কানে তুলতে আমাকে বারণ করে দিয়েছিল। এমনকি আমার স্বামীর কানেও। আমার স্বামীর কানে তুললে সেও শাসন করবে, বাবা জেনে যাবে। তাই মা একেবারেই কারোর কাছে বলতে আমাকে নিষেধ করে। আমি কাউকে বলিনি, কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার ননদ এত বড় একটা কাণ্ড করে বসবে। ও চলে যাওয়ার পরে আমি খুব আফসোস করেছিলাম যে আমার শাশুড়ির কথাটা যদি না শুনে বাবাকে বলতাম হয়তো ভালো হতো, কিংবা আমার স্বামীকে বলতাম হয়তো এরকমটা করতে পারতো না। ও চলে যাওয়াতে শুধু বাবার সম্মানহানি হয়েছে তা নয়, আমাদেরও সম্মানহানি হয়েছে। আমাদের বংশে এরকম কাজ এই প্রথম হলো। আমার ননদ চলে যাওয়ার পর আমার স্বামী আর আমার শ্বশুর যখন জানতে পারে, আমাদের ৩ জনকে ওরা সন্দেহ করে। আমি, আমার শাশুড়ি আর আমার ছোট ননদ। তোমরা কেউ কিচ্ছু জানতে না, এটা কখনো হতে পারে না। আমি আর মিথ্যে বলতে পারিনি। আমি বলেছিলাম, মা আমাকে বলতে বারণ করেছে। সেই জন্য আমি বলার সাহস পাইনি। কিন্তু সত্যি যদি আমি একটুও বুঝতে পারতাম যে ও বাড়ি ছেড়ে চলে যাবে, তাহলে আমি তোমাকে অবশ্যই জানাতাম। কিন্তু মা ওকে একবার বারণ করাতে ও ভেবেছিল বাড়ির দিক থেকে কোনো সাহায্য সে পাবে না। তাই সে এরকম ভাবে চলে গেছে। সে চলে গেছে আজ বছর দেড়েক হয়ে গেছে। আমি শুনেছি সে প্রচণ্ড অসুস্থ। বাড়িতে সবাইকে জানিয়েছিলাম যে আমি খবর পেয়েছি ও অসুস্থ আছে। কিন্তু আমার শ্বশুরের কড়া নির্দেশ, কেউ যেন ওর সঙ্গে যোগাযোগ না করি। ও মরলেও তার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমার যেন মনটা ছটফট করে উঠল। আমি যখন বিয়ে হয়ে আসি, আমার বড় ননদ মাধ্যমিক পরীক্ষা দেবে আর আমার ছোট ননদ ক্লাস 8। তাই আমি যখন আসি ওরা বেশ ছোট ছোট। তাই ওদের প্রতি আমার একটু মায়া আছে। কারোর খারাপ কিছু শুনলে মনটা কেঁদে ওঠে। ডাক্তারখানায় যাওয়ার নাম করে বেরিয়ে পড়লাম। গিয়ে দেখলাম আমার বড় ননদের অবস্থা খুবই খারাপ। বাড়ি ঘরটা ভালো, কারণ আমার ননদের শ্বশুর ভালো চাকরি করত। আমার ননদের শ্বশুর যতদিন বেঁচে ছিল ততদিন বেশ ভালোই চলেছিল। আমার ননদ বিয়ে হয়ে যাওয়ার মাসখানেক পর তার শ্বশুর মারা যায়। তার শ্বশুর মারা যাওয়ার পর থেকে তাদের সংসারে অভাব শুরু হয়। দিনের পর দিন না খেয়ে থাকা,
তার ফলেই এই অসুস্থতা। খুবই খারাপ অবস্থা দেখে আমি থাকতে পারলাম না। ওর হাতে ৫,০০০ টাকা দিয়ে আমার নন্দাইকে বললাম, "এই যে টাকাটা দিলাম, ওকে ভালো ডাক্তার দেখাও। এরকমভাবে ফেলে রেখেছো একটা বড়লোকের বাড়ির মেয়েকে এনে। লজ্জা করছে না? নিজে কিছু রোজগার করো না। এইভাবে কিছু না খাইয়ে না খাইয়ে মেয়েটাকে কি মেরে ফেলে দেবে?" সে মাথা নিচু করে বসে রইল। আমার ননদ আমার হাত ধরে খুব কান্নাকাটি করল। আর বলল, "বৌদি, আমি যে কি বড় অন্যায় করেছি সেটা আমি বলে বোঝাতে পারব না। আমার বাবা হাই স্কুলের হেডমাস্টার। কত ধুমধাম করে কত ভালো ছেলের সঙ্গে আমার বিয়ে দিতে পারত। কিন্তু আমি যে নিজের পায়ে নিজেই কুড়ুলটা মেরে বসলাম। আজকে আমার বোনের কত সুন্দরভাবে বিয়ে হয়েছে। এই আফসোস করতে করতে আমার জীবনটা শেষ হয়ে যাবে বৌদি।" আমি বললাম, "এখন আর আফসোস করে তো কোনো লাভ নেই। এ তো বাদ দেওয়ার জিনিস নয় যে তুমি তোমার স্বামীকে বাদ দিয়ে আবার চলে আসবে, আবার তোমার জন্য ভালো ছেলে দেখে বিয়ে দেওয়া হবে। ১.৫ বছর পার হয়ে গেছে, প্রায় ২ বছর হতে যায় তোমাদের বিয়ে হয়েছে। এইসব কথা এখন আর ভেবে লাভ কি? যে ভুলটা তুমি করে বসেছো, সেই ভুলের তো ক্ষমা নেই। আর সেই ভুলটাকে সংশোধন করে নেওয়ার মতো পরিস্থিতিও তোমার নেই। তাই যেমন আছো সেটাকে নিয়েই তোমাকে ভালো থাকতে হবে।" আমার নন্দাইকে বললাম, "চেষ্টা করো কিছু রোজগার করবার। এভাবে না খাইয়ে না খাইয়ে বউটাকে মেরে ফেলো না। যখন বিয়ে করো বেশ নাচতে নাচতে বিয়ে করেছিলে। তখন বাবা বেঁচে ছিল, বাবার রোজগার ছিল। বাবা যে এইভাবে তাড়াতাড়ি চলে যাবে সেটা হয়তো কল্পনাও করোনি। তাই এখন মহা বিপদে পড়েছো। এখন থেকে কাজ করবার চেষ্টা করো। যতদিন না কিছু পাও আমি মাঝে মাঝে ফোন পে করে পাঠিয়ে দেবো।" আমার ননদ আমাকে বলল, "বৌদি, আমার বাপের বাড়ি থেকে কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি। কিন্তু তুমি আমার সঙ্গে যোগাযোগ করেছো, আমাকে দেখতে এসেছো। আমি যে তোমাকে কি বলে ধন্যবাদ দেব আমি জানি না।" আমি বললাম, "অনেক কম বয়স থেকে তো তোমাদের দেখছি, তাই তোমাদের দুজনের প্রতি আমার একটা মায়া আছে। তোমাদের কিছু হলে কানে শুনলে সেটা ভালো লাগে না। এই টাকা দিয়ে গেলাম, ডাক্তার দেখিও। আশা করছি ঠিক হয়ে যাবে। ভালো মন্দ খাওয়া দাওয়া করো। মাঝে মাঝে আমি টাকা পাঠিয়ে দেব। চিন্তা করো না। তবে সুস্থ হয়ে গেলে একদিন আমাদের বাড়িতে এসে বাবা-মার কাছ থেকে একটু ক্ষমা চেয়ে যেও। কতদিন আর এইভাবে তোমরা এবং তারা একে অপরের মুখ না দেখে থাকবে? সবকিছু তো ঠিক করে নিতে হবে। যেহেতু অন্যায়টা তুমিই করেছিলে, সেহেতু তোমাকেই সব ঠিক করতে হবে।" আমার ননদ বলল, "ঠিক আছে বৌদি, তাই হবে।" এরপর আমি ওদের বাড়ি থেকে বেরিয়ে এলাম। ভুল সবাই করে, কিন্তু একটা সুযোগ তাদের দেওয়া উচিত, যাতে সেই ভুলটাকে একটু হলেও শুধরে নিতে পারে। কলমে ও কণ্ঠে, সোমা।